আমার ঘরের ভেতরের একটি দৃশ্য। সময় দুপুর, কোকিলের ডাক শোনা যাচ্ছে। কোকিলের ডাকের কথাই ভেবে বসা ঠিক না যে এখন বসন্তকাল। ঢাকা শহরের কোকিলরা কিছুটা বিভ্রান্ত। পৌষ মাসেও তাদের ডাক শোনা যায়। আজ জানুয়ারির ৩ তারিখ, মাঘ মাস। মাঘ মাসের শীতে কোনো এক সময় হয়তো বাংলার বগড়া পালিয়ে যেত। এখন অবস্থা ভিন্ন। গরমে বগড়া ঝুলিলে। ঘরের ভেতরে যথেষ্ট গরম, মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। বিছানায় খালি গায়ে হারুন আল রশিদ ঘুমাচ্ছে। তার দুপুরের খাবার ব্যবস্থা মেসে করে দিয়েছি। মেসে যেসব আইটেম রান্না হয় তাতে তার পেট ভরে না বলে বিসমিল্লা হোটেল থেকেও প্রতিদিনই দু-একটা আইটেম আসে মেসের বাবুর্চি। আলাদা করে 2টো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দেয়। খাওয়া দাওয়ার পর হারুন আল রশিদ টানা ঘুম দেয়। ঘুম ভাঙে সন্ধ্যার আগে আগে। অতি নিরীহ নির্বিরোধী ভালো মানুষ। খাদ্যদ্রব্যের বাইরের কোনো বিষয়ে আলোচনার ব্যাপারে তার উৎসাহ নেই। পুরনো ঢাকার কোন দোকানে আসল কাচ্চি পাওয়া যায়, কোন দোকানে গ্লাসি নামের খাসির মাংসের বিশেষ পদ পাওয়া যায়, সব তার মুখস্থ। সে আমাকে কথা দিয়েছে, কাজের চাপ একটু কমলেই গ্লাসি এনে খাওয়াবে। এটা এমনই এক খাদ্যবস্তু যে একবার খেলে ঠোঁটে ঘিয়ের গন্ধ লেগে থাকবে 3 দিন। আমি চেয়ারে বসে ঘুমন্ত হারুন আল রশিদকে দেখছি এবং বেচারার প্রচণ্ড কাজের চাপ দেখে সহানুভূতি বোধ করছি। এমন সময় মিসের ম্যানেজার জয়নাল এসে ঢুকল। আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সর্বনাশ হয়েছে, পালিয়ে যাবেন কিনা বিবেচনা করেন, হাতে সময় নেই। একজন ফিসফিস করে কথা বললে অন্যজনকেও ফিসফিস করতে হয়। আমিও ফিসফিস করে বললাম, পালিয়ে যাবার মতো অবস্থা? অবশ্যই, আপনার খোঁজের র‍্যাব এসেছে, জিপ ভর্তি র‍্যাব। আমাকে আপনার কথা জিজ্ঞেস করল, আমি বললাম খোঁজ নিয়ে আসি, আছে কি না। সম্ভবত নাই। এই সময় সাধারণত উনি থাকেন না। সত্যও বলি নাই, মিথ্যেও বলি নাই, মাঝামাঝি বলেছি। ভালো করেছেন। হেমু ভাই, সময় নষ্ট করবেন না, সিঁড়ি দিয়ে ছাদে চলে যান। ছাদ থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে যাবেন, পারবেন না? অসম্ভব, এক ছাদ থেকে আরেক ছাদে লাফালাফি আমাকে দিয়ে হবে না। ধরা দেওয়া ছাড়া উপায় দেখি না। ধরা দিবেন? উপায় কি? অপরাধ তো কিছু করি নাই। র‍্যাব অপরাধ করেছেন কি করেন নাই এই সব বিবেচনা করবে না। ধরা খাওয়া মানে টিসুম চিসুম, ক্রস ফায়ার। আল্লাহ খোদার নাম নেন হিমু ভাই, দোয়া ইউনুস পড়তে পড়তে যান। ম্যানেজারের কথা শেষ হল না। বারান্দায় বুটের শব্দ পাওয়া গেল। ম্যানেজার জয়নাল হতাশ গলায় বলল, হিমু ভাই, আর সময় নেই, চলে এসছে। জানলা দিয়ে লাফ দিবেন কিনা বিবেচনা করেন। বিবেচনার আগেই যিনি ঢুকলেন তাকে আমি চিনি। তিনি আমাদের পরিচিত ঘামবাবু। ম্যানেজার জয়নাল তার দিকে তাকিয়ে সব কটা দাঁত বের করে বলল, স্যার, হিমু ভাই ঘরেই আছেন। বাথরুমে ছিলেন বলে আপনাদের আসার সংবাদ সঙ্গে সঙ্গে দিতে পারি নাই। অপরাধ ক্ষমা করবেন। ঘামবাবু কঠিন গলায় বললেন, আপনি আপনার কাজে যান। ম্যানেজার বলল, অবশ্যই অবশ্যই স্যার, আসসালামু আলাইকুম। ঘামবাবু সালামের জবাব দিলেন না। তিনি মহাক্ষিপ্ত এবং মহাবিরক্ত। তিনি হারুন আল রশিদের দিকে ব্যাটনা উঁচিয়ে বললেন, এখানে ঘুমাচ্ছে কেন? আমি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, ওনার নাম হারুন আল রশিদ, বিখ্যাত ব্যক্তি, বাগদাদের খলিফা ছিলেন। ঘামবাবু বললেন, একে আমি জানি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ঘুমাচ্ছে কেন? আমি বললাম, দুপুরে খাওয়া দাওয়ার পর উনি সামান্য রেস্ট নেন। কবে থেকে রেস্ট নেয়? প্রথম দিন থেকেই। আপনাদের আগে একবার বলেছিলাম, মনে হয় ভুলে গেছেন। খাওয়া দাওয়া কোথায় করে? আমার সঙ্গেই করে। আমরা মেসে খাই। 2-একটা আইটেম বিসমিল্লা হোটেল থেকে নিয়ে আসি। ওদের মুড়ি ঘণ্ট অসাধারণ। আপনার দাওয়াত রইল, একদিন দুপুরে যদি আসেন খুবই খুশি হব। ঘামবাবু এমন কঠিন চোখে তাকালেন যে আমাকে চুপ হয়ে যেতে হলো। ঘরে শুনশান নীরবতা, শুধু হারুন আল রশিদ মিহিভাবে নাক ডাকায় যাচ্ছেন। আমি বললাম, স্যার, বটু ভাইকে ডেকে তুলব? বটুকে? হারুন ভাইয়ের ডাকনাম বটু। ঘামবাবু বিড়বিড় করে বললেন, আরাম করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে নিয়ার ওন বেড। আমি আমার জীবনে এর চেয়ে বিস্ময়কর কোনো ঘটনা দেখিনি। আমি বললাম, স্যার, ক্রস ফায়ারে লোকজন যখন মারা যায় সেই ঘটনা আপনার কাছে তেমন বিস্ময়কর লাগে না? ঘামবাবুর কুচকানো ভুরু আরও কোচকে গেল। তিনি খসখসে গলায় বললেন, আমার সঙ্গে চলুন। কোথায় যাব স্যার? হেড অফিসে। চলুন যাই। একতলায় 2 মিনিট সময় দেবেন, ম্যানেজার জয়নালকে 2টো কথা বলে যাব। মেসের সামনে র‍্যাবের জিপ গাড়ি। জিপ গাড়ির রঙও কালো।
কালো একটা গাড়িতে কালো পোশাক পরে একদল লোক বসে আছে। তাদের অস্ত্রশস্ত্রও কালো। এই দৃশ্য একবার দেখলে তারাশঙ্করে কবি কখনো বলতো না, কালো যদি মন্দ হবে গো, কেশ পাকিলে কাঁদ্য কেন? গাড়ির আশেপাশে একদল কৌতূহলী মানুষ। তারা কৌতূহলী কিন্তু ভীত। কোন অভাগাকে ধরে নিয়ে যাচ্ছে সেটা দেখার আগ্রহ আছে, দেখতে গিয়ে কোনো ঝামেলায় পড়ে সেই সংশয়ও আছে। ম্যানেজার জয়নাল কাঁদো কাঁদো বলায় বলল, এক মনে দুয়া ইউনুস পড়তে পড়তে যান, আল্লাহর হাতে সোপর্দা, আমি খতমে জালালি পাঠের ব্যবস্থা করতেছি। আমি বললাম, আমার ঘরে যে শুয়ে আছে তাকে কিছু বলার দরকার নেই, জানো কিছু বলবো না, আমার মুখে শিলাই। হিমু ভাই, আপনি দুয়া ইউনুস পড়তে ভুলবেন না, গরিবের এই দুয়া ছাড়া গতি নাই। আমি অনেক কৌতূহলী চোখ ওপর দিয়ে গাড়িতে উঠে বসলাম। আশ্চর্যকাণ্ড, গাড়ির ভেতরে ক্যাসেট প্লেয়ারে নজরুল গীতি বাজছে। ডক্টর অঞ্জলি মুখার্জির কিন্নর কণ্ঠ, ওগো মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম। আবার আগের ব্যবস্থা, সেই ইন্টারোগেশন রুম, তিনজনের জায়গায় দুজন, ঘামবাবু এবং মধ্যমণি। শুধু হামবাবু নেই, তবে আজকের পরিস্থিতি মনে হয় সামান্য ভালো। আমার সামনে এক কাপ চা রাখা হয়েছে, অন্য একটা প্লেটে বিস্কিট আছে। ঘামবাবু বিস্কিটের প্লেটটা আমার দিকে এগিয়ে দিতে বললেন, চা খাও। আমি চায়ে বিস্কিট ডুবিয়ে খেতে শুরু করেছি। এই আধুনিক সময়ে চায়ে বিস্কিট ডুবিয়ে খাওয়াকে অভদ্র গণ্য করা হয়। বিস্কিট মাঝে মাঝে গলে কাপে পড়ে যায়। সেই গোলন্ত বিস্কিট আঙ্গুল দিয়ে তুলে মুখে দেওয়াকে চূড়ান্ত অশ্লীলতা মনে করা হয়। এই কাজটি কেউ করলে আশেপাশের সবার সুরুচি এতই আহত হয় যে তারা প্রায় শিউরে ওঠেন। আমি এই কাজটি হাসিমুখে করছি। দুটো বিস্কিট এই ভঙ্গিতে খাওয়ার পর তাদের দিকে তাকিয়ে বললাম, ঝিয়ে ঝিয়ে নি, ঝিয়ে ঝিয়ে নি। মধ্যমণি বললেন, তার মানে? আমি বললাম, স্যার, চাইনিজ ভাষায় বলেছি আপনাকে ধন্যবাদ। জিয়ে জিয়ে নির মানে ধন্যবাদ। আমি অভদ্রের মতো আপনাদের সামনে চা বিস্কিট খেলাম মেইগুয়ানজি। মেইগুয়ানজির অর্থ মনে কিছু করবেন না। মধ্যমণি বললেন, চাইনিজ ভাষায় কথা বলার প্রয়োজন দেখছি না, বাংলা ভাষায় কথাবার্তা হোক, বাংলায় কথা বলতে তোমার যদি অসুবিধা না হয়। আমি বললাম, বিকে কি, অর্থাৎ ঠিক আছে। মধ্যমণি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তোমার পাসপোর্ট আছে? জি না স্যার, পাসপোর্ট দিয়ে আমি কি করব? আমি ২৪ ঘণ্টায় তোমার একটা পাসপোর্ট করিয়ে দিচ্ছি। আমি আনন্দিত হবার ভঙ্গি করে বললাম, জিয়ে জিয়ে নি, আপনাকে ধন্যবাদ। তোমার ভিসার ব্যবস্থা করে দেব, তুমি পরশু চলে যাবে। জি আচ্ছা। কোথায় যাবে জানতে চাইলে না? কোথায় যেতে হবে আমি জানি। তোমার জানার কথা না। কথা না থাকলেও কেউ কেউ অগ্রিম জেনে ফেলে। একজন সন্ত্রাসী যখন ধরা পড়ে, সে কিন্তু জানে না কখন সে মারা যাবে। আপনারা জানেন। মধ্যমণি বললেন, অতিরিক্ত স্মার্ট হবার চেষ্টা করবে না। আচ্ছা স্যার, করব না। তোমাকে কোথায় পাঠাতে চাচ্ছি বলে তোমার ধারণা? মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সিঙ্গাপুর। হামবাবুর আত্মীয়স্বজনদের ধারণা হয়েছে, যেহেতু আমাকে চড় মারতে গিয়ে ওনার এই অবস্থা, এখন একমাত্র আমিই পারি ওনার ঘুম ভাঙাতে। তার ছেলে আমাকে তার বাবার পাশে উপস্থিত করাবার জন্য অতি ব্যস্ত। এর মধ্যে আপনারাও কিছু খোঁজ খবর করেছেন। আপনাদের ধারণা হয়েছে আমি পীর ফকির টাইপের কিছু, আধ্যাত্মিক ক্ষমতা আছে। আপনারাও কিঞ্চিত ভীতু। শক্তিধররা ভীতু হয়, কারণ শক্তিধররাই শক্তির ক্ষমতার সঙ্গে পরিচিত। এখন আমি একটা সিগারেট খাব, আমাকে একটা সিগারেট দেবেন? মধ্যমণি ঘামবাবুর দিকে তাকালেন, চোখে চোখে ইশারা খেলা করল। ঘামবাবু সিগারেটের প্যাকেট এবং লাইটার এগিয়ে দিলেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, স্যার, আমার চেঙ্গিস খান বইটা কি পাওয়া গেছে? পাওয়া যায়নি। পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। মধ্যমণি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিলেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার আধ্যাত্মিক ক্ষমতা কি সত্যিই আছে? জি না স্যার, গড অলমাইটি সমস্ত ক্ষমতা তার নিজের হাতে রেখে দিয়েছেন। কাউকেই তিনি কোনো ক্ষমতা দেন না। অনেকেই ভাবে তার ক্ষমতা আছে,
এই ভেবে আনন্দ পায়, মিথ্যা আনন্দ। তোমার কোনো সুপারন্যাচারাল পাওয়ার নেই? জি না। তাহলে কি করে বললে যে তোমাকে সিঙ্গাপুর যেতে হবে, মাউন্ট এলিজাবেথ হসপিটাল? হামবাবুর ছেলে আমাকে লোকমারফত একটা চিঠি পাঠিয়েছে। চিঠিতে সব জানিয়েছে। চিঠি সঙ্গে আছে, পড়তে চান? মধ্যমণি বললেন, চিঠি পড়তে চাই। তাকে দেখে মনে হল তিনি স্বস্তিবোধ করছেন। হিমু নামক লোকটির কোনো ক্ষমতা নেই। সে সাধারণের সাধারণ, তাকে ভয় পাওয়ার কিছু নেই। তাকে চড়খাপ্পড় দেয়া যেতে পারে। আমি বললাম, স্যার উঠি? ঘামবাবু কঠিন ধমক দিলেন, উঠি মানে? ফাজলামি করো, বসে থাকো। আমি বসে থাকলাম। আরেকটা বিস্কিট খাবো কিনা চিন্তা করছি। বিস্কিটের চাইনিজ কি? ঝোলার ভেতর ডিকশনারিটি আছে। চুপচাপ বসে না থেকে কিছু চাইনিজ শব্দ শিখে ফেলা যেতে পারে। ডিকশনারি বের করতে গিয়ে হুসির উপহার লজেন্সে হাত পড়ল। আমি মধ্যমণির দিকে তাকিয়ে বললাম, লজেন্স খাবেন স্যার? উনি জবাব দিলেন না। আমি দুজনের সামনে দুটো লজেন্স রেখে ডিকশনারি খুলে বসলাম। চুপচাপ বসে না থেকে জ্ঞানের চর্চা হোক। নবীজি বলেছেন, জ্ঞানের চর্চার জন্য সুদূর চীন দেশে যাও। আমাকে চীনে যেতে হচ্ছে না, চীন চলে এসেছে আমার হাতে। সাইকেল জি জিংছে, বেবি ট্যাক্সি সানলুন, বাস গাং কিছে, সাধারণ নৌকা জিয়াও চুয়ান, যন্ত্রচালিত নৌকা মতুও তিং। মধ্যমণি নড়ে চড়ে বসলেন, জজ সাহেবদের মতো টেবিলের টোকা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। আমি বললাম, স্যার কিছু বলবেন? পাসপোর্টের জন্য তোমার ছবি দরকার। ছবি কি আছে, না তুলতে হবে? আমি বললাম, পাসপোর্টে প্রয়োজন হবে না স্যার। হামবাবুর জ্ঞান ফিরেছে, উনি সুস্থ, কাল পরশুর ভেতর দেশে ফিরবেন। তোমাকে কে বলেছে? কেউ বলে নাই, এটা আমার অনুমান। আপনারা টেলিফোন করে দেখুন জ্ঞান ফিরেছে কিনা। ততক্ষণ আমি চাইনিজ ভাষা আরও কিছু রপ্ত করি। মধ্যমণি টেলিফোন সেট হাতে নিলেন। আমি চোখের সামনে ডিকশনারি মেলে ধরলাম। গায়ক গেচাং ইয়াং ইউয়ান, পরিচালক দাও ইয়ান, অভিনেতা নান ইয়াং ইউয়াং, অভিনেত্রী নু ইয়ান ইয়াং। মধ্যমণির টেলিফোন অনুসন্ধান শেষ হয়েছে। তিনি পরিপূর্ণ বিস্ময় নিয়েই আমার দিকে তাকিয়ে আছেন। আমি হাতের ডিকশনারি নামিয়ে রাখতে রাখতে বললাম, স্যার কিছু জানা গেছে? মধ্যমণি চাপা গলায় বললেন, মিনিট 10 আগে জ্ঞান ফিরেছে বলল। সবার সঙ্গে কথা বলেছে, ঠান্ডা পানি খেতে চেয়েছে। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আমি কি এখন উঠতে পারি? দুজনের কেউ কিছু বলল না। তাদের হতবম্ব ভাব কাটতে সময় লাগবে, এই ফাঁকে কেটে পড়াই ভালো। ও গো মদিনাবাসী প্রেমে ধরো হাত মম, গুনগুন করে গাইতে গাইতে আমি বের হয়ে গেলাম। র্যাব হেড অফিস থেকে এই প্রথম মনে হয় কেউ প্রেমের গান গাইতে গাইতে বের হল। সবাই অবাক হয়ে তাকাচ্ছে। মেসে ফিরে নিজের ঘরে ঢুকতে যাচ্ছি, জয়নাল দৌড়ে এলো। তার চোখে বিস্ময়। হিমু ভাই ফিরেছেন? আপনাকে নিয়ে যাওয়ার পর আমি নিজের গালে নিজের 3টে চট দিয়েছি। কেন? আমার সঙ্গে জমজমের পানি ছিল, বড় মামা হজ করার সময় নিয়ে এসেছিলেন। আমার উচিত ছিল আপনাকে 1 গ্লাস জমজমের পানি খাইয়ে দেওয়া। যতক্ষণ শরীরে জমজমের পানি থাকে ততক্ষণ অপঘাতে মৃত্যু হয় না। হিমু ভাই, আপনি জীবিত ফিরে এসেছেন দেখে কি যে আনন্দ হয়েছে। আপনি জীবিত ফিরলে আমি 50 রাকাত নফল নামাজ পড়ব বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা করছি। এখন নামাজ পড়তে যাব। খতমে জালালি কি চলছে? জি, মসজিদে তলিবুল এলম লাগিয়েছি, আজ রাত সারা রাত চলবে। আমি মনে মনে বললাম, মারহাবা র‍্যাব, মারহাবা।